আজকে আমরা ক্লাস 9 জন্য কার্যক্ষমতা ও শক্তি এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যার সমাধান এবং গ্রাফ শিখব। প্রথমে দেখো আমি কতগুলো সূত্র লিখে দিয়েছি। এই সূত্রগুলো মনে রাখতে পারলেই আমাদের এই অধ্যায়ের অঙ্কের জন্য অর্ধেক কাজ হয়ে যায়। দেখো আমি কি লিখেছি, W = F × S। W মানে কার্য বা ওয়ার্ক ডান, F মানে ফোর্স বা বল, S মানে সরণ বা ডিসপ্লেসমেন্ট। সেম 2 নম্বর তাই লেখা আছে, শুধু এক্সট্রা কি আছে, cos থিটা। cos থিটা কি, এটা ক্লাস 10 এ রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি cos থিটা, sin থিটা, tan থিটা এগুলো নিয়ে আলোচনা করব না, এর জন্য আলাদা ক্লাস আমি অবশ্যই করাবো। তো আপাতত এই অঙ্কগুলো করার সময় cos থিটার মান আমি দিয়ে দেবো। নেক্সট, কার্য সমান ma × s। কেন? F মানে ma শিখেছিলাম তো আমরা বলগতি অধ্যায়। বল মানে ভর ইন্টু ত্বরণ, m মানে মাস বা ভর, a মানে ত্বরণ। যেহেতু তোমরা এই চিহ্নগুলোর মানে জানোই, ওই জন্য আমি পাশে আর লিখে দিইনি, আমি মুখে বলে দিচ্ছি। নেক্সট, ক্ষমতা বা পাওয়ার মানে কার্য বাই সময়। আবার কার্য মানে কি, বল ইন্টু সরণ বাই সময় তো আছে। আবার সরণ বাই সময় মানে কি, বেগ। তাই লিখে দিয়েছি। দেখো এতগুলো ফর্মুলা পেলাম, কোনটা ইউজ করব? যেরকম অঙ্কে যা যা তথ্য দেওয়া আছে সেই তথ্যের ভিত্তিতে আমরা চয়েস করব যে কোন ফর্মুলাটা কখন ইউজ করব। নেক্সট, পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি রাশিমালা হয় mgh। কোনো m ভরের বস্তুকে যখন h উচ্চতায় তোলা হয় তখন ওর মধ্যে যে পরিমাণ পোটেনশিয়াল এনার্জি সঞ্চিত হয় সেটি হচ্ছে mgh। এগুলোর প্রমাণও হয়, তো প্রমাণগুলি আজকে আমি নয়, আজকে জাস্ট আমরা অঙ্কগুলোই শিখব। তো গতি শক্তিতে ½ mv², m বস্তুর ভর, v বস্তুর বেগ। আবার v মানে তো at হয়, তো v² মানে কি, a² t²। কখন v = at হয়, v = u + at হয়, জানতাম। u যখন 0 তখন v = at। নেক্সট, স্থিতিস্থাপক স্থিতিশক্তির ফর্মুলা হয় ½kx²। তো কোন একটা স্প্রিং এর ক্ষেত্রে কে হচ্ছে সেই স্প্রিংটির বল ধ্রুবকের মান, যেটি উপাদান নির্ভর। তামার স্প্রিং হলে আলাদা, রূপার স্প্রিং হলে আলাদা। তো কোনো স্প্রিংকে যদি এফ বল প্রয়োগ করে প্রসারিত করে দিই, তো যেটুকু প্রসারিত হবে সেটা হচ্ছে এক্স। এরকম ছিল, এতটা হয়ে গেল, এটুকু বেড়ে গেল, ওটা এক্স। আর সেই স্প্রিংটির বল ধ্রুবকটা হচ্ছে কে। নেক্সট, খুবই ইম্পর্টেন্ট, কার্য শক্তি উপপাদ্য। এখানে বলেছে বস্তু দ্বারা কৃত কার্য সমান বস্তুর গতিশক্তির পরিবর্তন। বস্তুর গতিশক্তি চেঞ্জ হলে পরে সেই চেঞ্জটা = কতটা কার্য করতে হয়েছে সেই চেঞ্জ করার জন্য, মানে কৃতকার্য = বস্তুর গতিশক্তির পরিবর্তন। নেক্সট, গতিশক্তির সঙ্গে পি মানে এখানে রৈখিক ভরবেগ, পাওয়ার না, পি এর সম্পর্ক k = p²/2m। এগুলোর প্রমাণ হয়, প্রমাণটা একটু বলে দিচ্ছি। পি মানে হয় mv, আর কাইনেটিক এনার্জি কে বলছি, কখনো ই বলে কখনো কে বলে। কাইনেটিক এনার্জি কে = ½mv²। এবার এটাতে ওপরে আর নিচে m দিয়ে গুণ করতে পারি, তো আমরা একই তো থাকে, ½m²v²/m। mv মানে তো p মানে ভরবেগ, ভর ইন্টু বেগ। তাহলে mv জায়গায় p লিখলে m²v² কি লিখবো, p²/2m। এই যে প্রমাণটা হয়ে গেল। নেক্সট আমাদের আসছে সূত্র, বলছে অবাধে পতনশীল বস্তুর এবং নততল বরাবর পতনশীল বস্তুর সকল অবস্থানেই মোট যান্ত্রিক শক্তির মান ধ্রুবক এবং সেটি রাশিমালা হল mgh। এখানে h হচ্ছে প্রাথমিক উচ্চতা, ধরো বস্তুটি এরকম করে পড়তে হতে মাটি স্পর্শ করলো, তো যেটা ওর প্রাথমিক উচ্চতা h, ওটাই এখানে দেওয়া আছে। উচ্চতা তো পাল্টাবেই, প্রাথমিক যে উচ্চতা ওটার সাপেক্ষে আমাদের যান্ত্রিক শক্তির ফর্মুলাটা তৈরি হয়। এর একটা প্রমাণও হয়, প্রমাণও পরীক্ষাতে রীতিমতো আসে। তো আজকে আমাদের তো মেন উদ্দেশ্য অঙ্ক করা, তাই প্রমাণে যাচ্ছি না। নেক্সট, উল্টো ঘটনা, যদি একটা বস্তুকে ইউ বেগে ওপরে ছোড়া হয় তাহলে তো বিভিন্ন অবস্থায় যাবে, দিয়ে আবার নিচে পড়বে। নিচে পড়াটা দেখা হচ্ছে না, জাস্ট বস্তুকে ওপরে ছুঁড়েছি। তাহলে ওপরে ছুড়লে পরে প্রতিটা অবস্থানেই তার মোট
শক্তি বা যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকবে এবং তার রাশিমালা হয় হাফ এম ইউ স্কোয়ার। এখানে ইউ হচ্ছে প্রাথমিক বেগ, মানে যে বেগে বস্তুকে ছোড়া হবে। তারপরে আসছে কতগুলো গ্রাফের সংক্রান্ত অঙ্ক। তো বল সরণ গ্রাফের যে ক্ষেত্রফল ইকুয়াল টু কৃতকার্য, যে বল সরণ গ্রাফ, কেন কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু বল ইন্টু সরণ, কিন্তু গুণের সম্পর্ক আছে, তাই গুণের সম্পর্ক মানে সেটা ক্ষেত্রফল দিবে। কেন দেবে না দেবে এরও কিন্তু রীতিমতো একটা প্রমাণ রয়েছে, তো সেগুলোতে আজকে আমরা যাচ্ছি না, আপাতত এটাকে অ্যাজ আ ফর্মুলা আমরা দেখব। নেক্সট, এক অশ্ব ক্ষমতা ইজ ইকুয়াল টু কত ফুট পাউন্ড পার সেকেন্ড, কত আর্ক পার সেকেন্ড, আর কত ওয়াট, ওয়াটের অপর নাম কি জুল পার সেকেন্ড লেখা আছে, মানে অশ্ব ক্ষমতা হলো একটি ব্যবহারিক একক। এখান থেকে এফপিএস এককে রূপান্তর, সিজিএস এককে রূপান্তর এবং এসআই এককে রূপান্তরটা লিখে দিয়েছি, এটা অঙ্কে লাগবে। নেক্সট, পিটি পাওয়ার টাইম গ্রাফের ক্ষেত্রফল মানেও কার্য, কেন পাওয়ার মানে কার্য বাই সময়, তাহলে কার্য মানে কি পাওয়ার ইন্টু টাইম, তো গুণের সম্পর্ক মানে কি বললাম ক্ষেত্রফল বের করা। তারপরে আসছে কতগুলো গ্রাফ। তো ইকের সঙ্গে যদি আমি ভরের গ্রাফ করি মূল বিন্দুগামী সরলরেখা হয়, কেন হয় দেখো এম এর সঙ্গে ইকের সম্পর্ক সরল সম্পর্ক, সরল সমানুপাতিক, তাই মূল বিন্দুগামী সরলরেখা। যদিও বা এর আরো অনেক ব্যাখ্যা রয়েছে, সেই ব্যাখ্যাতে আজকে আমরা যাব না। একইভাবে দেখো এখানে কতগুলো আমি গ্রাফ করে দিয়েছি, আমি গ্রাফের আলাদাই ভিডিও করব, তখন আমি রিলসে বলবো। আপাতত ফর ইনফরমেশন তোমরা এই গ্রাফগুলো জেনে নাও, পরে গ্রাফগুলো কেন এরকম হচ্ছে আলাদাই আমরা কাজ করব। নেক্সট আসছে কতগুলো অঙ্কতে, তার আগে একটা ফর্মুলা মিস করেছিলাম, এটা হচ্ছে পি এর সঙ্গে কাইনেটিক এনার্জি ই এবং বেগ ভি এর রিলেশন হচ্ছে এটা, পি ইজ ইকুয়াল টু 2e বাই ভি। কি করে পি বাই ই করলাম, পি মানে এম ভি, ই মানে হাফ এম ভি স্কোয়ার, কাটাকুটি করলে 2/v, এখান থেকেই বেরায়। প্রমাণ আকারে নাও আসতে পারে, আবার আসতেও পারে পরীক্ষাতে, কিন্তু এটাকে অ্যাজ এ অঙ্ক ভালো অঙ্ক, ফর্মুলাটা দেখে নাও। তারপরে আসছে ডাব্লু ভার্সেস টি গ্রাফের নতি মানে ক্ষমতা, কেন ক্ষমতা পি মানে কি কার্য বাই সময়, যখনই কোনো ভাগের সম্পর্ক হয় তখন সেটা নতি দিয়ে প্রকাশিত করি আমরা, কেন নতি মানে ওয়াই এর মান বাই এক্স এর মান, মানে ভাগ, তো ওয়াইতে তো ডাব্লু আছে, এক্স তো টি আছে, তো ডাব্লু বাই টি মানে তো ক্ষমতা, তাই ডাব্লু টি গ্রাফের নতি মানে ক্ষমতা। এরপর আমরা আসছি কতগুলো অঙ্কতে। প্রথমেই দেখো একটা অঙ্ক দিয়েছি, একটি বস্তুকে 200 সেমি সরাতে 400 আর্ঘ কার্য করা হলো, প্রযুক্ত বল কত। তো কি করতে হয়, বুঝতে হয় যে কি দেওয়া আছে, সরণ দেওয়া আছে 200 সেমি, কার্য দেওয়া আছে 400 আর্ঘ, মানে দুটোই কিন্তু সিরিয়াস এ আছে, তো উত্তর সিরিয়াস এ পাবো ডাইনে। প্রযুক্ত বল মানে এফ চেয়েছে, তো আমরা কি জানি যে এফ এস আর ডাব্লিউ কি সম্পর্ক আছে, ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, ব্যাস এখান থেকে এফ লাগবে, ডাব্লিউ বাই এস মান বসালাম কাটাকুটি করে, যেটা আসবে ওটাই। দেখো একদম সহজ অঙ্ক, খালি আমাদের বুঝতে হয় যে কি দেওয়া আছে আর কি চেয়েছে, ওদের মধ্যে পারস্পরিক কোন সূত্রটি প্রযোজ্য হবে, সেই সূত্রে মান বসালেই অঙ্কটি হয়ে গেল। তারপরে অঙ্ক দেখো এই অঙ্কে বলেছে এক ব্যক্তি 60 নিউটন বল প্রয়োগ করে একটি রোলারকে ঠেলে 30 মিটার দূরত্বে সরালো, ভূমির সঙ্গে রোলারের হাতলটি 60 ডিগ্রি কোণে আছে, তাহলে কৃতকার্য কত। কিন্তু কোণ দিল, তাহলে খুঁজবো কোন ফর্মুলাতে আমাদের অ্যাঙ্গেল বল সরণ এবং কার্য দেওয়া আছে, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, এফ দেওয়া আছে 60 নিউটন, এস দেওয়া আছে 30 মিটার, কস থিটা কত কস 60, কেন 60 দেওয়া আছে, কস 60 মান দেওয়া থাকলো 1/2 বা হাফ, ব্যাস বসালাম কাটাকুটি করলাম, যেটা হবে উত্তর। এখানে দেখো আমি কতগুলো মান লিখে দিয়েছি কসের, এখানে আমাদের কস লাগবে, সাইন ট্যান এসব লাগবে না, তো কসের যেগুলো চলতি মান যেগুলো পরীক্ষাতে আসে, কস 0 1, কস 30 √3/2, কস 45 1/√2, কস 60 1/2, কস 90 0, এগুলো একটু মনে রাখো, কেন হলো সব উত্তর ক্লাস 10 রয়েছে ম্যাথামেটিক্সে। ঠিক আছে, এখন আমি এই নিয়ে আলোচনা করবো না, তাহলে ভিডিওটি লেন্দি হয়ে যাবে। নেক্সট, 20 গ্রাম ভরে একটি বুলেট, তো 500 মিটার পার সেকেন্ড, দেখো মিটার পার সেকেন্ড তো এসআই আর গ্রাম তো সিজিএস করা যাবে না, তো 20 গ্রামকে কেজি করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তো 20 গ্রাম মানে কত কেজি করে দেওয়া হলো, এত বেগে চলছে। ওই বুলেটটি একটি লক্ষ্য বস্তুকে আঘাত করে ও বস্তুটি অন্য প্রান্ত থেকে 400 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হলো,
ওই লক্ষ্যবস্তুর মধ্য দিয়ে যাওয়ার সময় বুলেট কর্তৃক কৃতকার্য। যখনই দেখলাম কার্য চেয়েছে আর বেগের চেঞ্জ বোঝাচ্ছে, মানে বুঝে যাবো এটা কার্য শক্তি উপপাদ্য। এখানে বলছে বস্তু কর্তৃক কৃতকার্য ইজিক্যাল টু গতিশক্তির পরিবর্তন। দেখো হাফ এম ভি স্কোয়ার বিয়োগ হাফ এম ভি স্কোয়ার, হাফ এম কমন নিলাম, এবার কিছু না আমরা মান বসিয়েছি, হাফের জায়গায় হাফ, এমের জায়গায় 20/1000, ভি তো 500 ছিল প্রথমে, তারপরে ইউ তো হচ্ছে কি 400, বসিয়ে সমাধান করেছি। কি করে করলাম? 500 স্কোয়ার বিয়োগ 400 স্কোয়ার দেখে মনে হচ্ছে না এ স্কোয়ার বিয়োগ বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা। এ প্লাস বি মানে 500 যোগ 400 900, 500 বিয়োগ 400 সমান 100, তাড়াতাড়ি হবে, তাই সূত্র দিয়ে করেছি। এবার কাটাকুটি করে যেটা হবে সেটাই, 900 জুল এসেছে। তারপরে অঙ্ক খুবই ভালো একটা অঙ্ক বলেছে, প্রতিটি ক্ষেত্রে কার্যের মান নির্ণয় করো। বলছে এক ব্যক্তি 2 কেজি ভরের একটি বইয়ের বান্ডিল নিয়ে 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। ও জাস্ট দাঁড়িয়ে আছে, একটা 2 কেজি ভরের বস্তু বা বইটা নিয়ে দাঁড়িয়ে আছে, কত কার্য হলো? কৃতকার্য 0। কেন? কার্য মানে তো বল ইন্টু সরণ, এখানে তো সরণ হয়নি, দাঁড়িয়ে আছে। সরণ 0 মানে বল ইন্টু 0 মানে 0, অ্যান্সার কৃতকার্য 0। পরের অঙ্ক বলছে ব্যক্তিটি বইয়ের বান্ডিলটি নিয়ে 10 মিটার পার সেকেন্ড বেগে ছুটছে। তো পৃথিবীর বরাবর তো ব্যক্তিটা ছুটছে, তাই না? তো দৌড়াচ্ছে মানে কি, পৃথিবী এবং ব্যক্তির মধ্যে যে পারস্পরিক যা একটা ক্রিয়া হলো, এটা কেমন? ব্যক্তি সামনে এগাচ্ছে আর পৃথিবী ওকে একদম নিচের দিকে আকর্ষণ করছে কেন্দ্র বরাবর। মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি না? সরণের দিক আর প্রযুক্ত বলের দিকের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে গেছে। ফর্মুলা কি? কার্য ইজিক্যাল টু এফ এস কস 90। অ্যাকচুয়ালি কস থিটা, থিটার মানটা 90 কেন? এখানে 90 হয়ে গেছে। সরণ যেদিকে আর প্রযুক্ত বল যেদিকে, এর মধ্যবর্তী কোণ একদম 90। পৃথিবীটা একদম কেন্দ্র বরাবর আকর্ষণ করছে আর ব্যক্তি সরণটা এভাবে হচ্ছে, মধ্যবর্তী কোণ তো 90, কস 90 তো 0, একটু আগেও দেখালাম, 0 হয়ে গেল। বল আর সরণ 0 নয়, কিন্তু মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 হওয়ার জন্য, কস 90 0 হওয়ার জন্য কৃতকার্য 0 হয়ে গেল। এটা কার্যহীন বল, এই দুটোই হচ্ছে কার্যহীন বল। কেন? প্রযুক্ত বল মেনলি দ্বিতীয় যেটা, ওটাই কার্যহীন বল। মানে এখানে বল তো প্রয়োগ হয়েছে কিন্তু কোনো কার্য হয়নি। সেম প্রথমে কিন্তু পৃথিবী একটা আকর্ষণ বল দিচ্ছে কিন্তু কোনো কার্য হলো না। ঠিক আছে, নেক্সট অঙ্কতে কি আছে? ব্যক্তিটি বইয়ের বান্ডিলটি 1.5 মিটার উঁচু বইয়ের আলমারির মাথায় রাখলো, তাহলে কত কার্য? তো ও তো একটা হাইটে তুলে দিল, মানে সরণ তো হয়েছে, কার্য হবে। তাহলে বল ইন্টু সরণ। এবার এফ মানে তো এম এ অথবা এম জি, যেহেতু এখানে ত্বরণ বলতে পৃথিবীর ত্বরণটা আছে অভিকর্ষ ত্বরণ জি, মানে পৃথিবীর তো এগেনস্টে ও উপরে তুলছে না, তাহলে এফ এর জায়গাতে এম জি। এফ মানে আমরা কি শিখেছিলাম? এম এ, এখানে এম জি, এর মানটা জি হয়ে গেল। পৃথিবীর ক্ষেত্রে পৃথিবীর ত্বরণটা আমরা জি বলি, এ বলি না। তাহলে এই এফ বল প্রয়োগ করতে হয়েছে একটা বইয়ের বান্ডিলকে আমাকে উপরে তুলতে গেলে পরে আমাকে তো ওর ওজনের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে না, পৃথিবীর আকর্ষণের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে, একটা বল প্রয়োগ তো হয়েছে। সেই প্রযুক্ত বলটা এম জি, যেটা ওর ওজন তার সমান বল তো প্রয়োগ করতে হবে, তাহলে এম জি। এম 2 কেজি, জি 10 ধরলাম, 9.8 ধরলাম না, 9.8 কোশ্চেনে বলে 9.8 দিয়ে অঙ্কটা করবা। সরণ কত? 1.5 মিটার বলে দিয়েছে, গুনটুন করলে 30 জুল ইজ দ্য অ্যান্সার। এখানে কার্য হয়েছে। তারপরে দেখো এক ব্যক্তি 5 মিনিটে 200 জুল কার্য করলো, তার ক্ষমতা চেয়েছে, তো পাওয়ার পি। কার্যবাহী সময়, কার্য দেওয়া আছে 200 জুল, 5 মিনিট, মিনিট তো সময়ের সিজিএসও না এসআইও না, তো 1 মিনিট মানে 60 সেকেন্ড, সেকেন্ড হচ্ছে সময়ের একক সিজিএস এবং এসআই উভয়ে, তো জুল তো আমার এসআই আছে, তো সেকেন্ড তো আনতেই হতো। তো 5 মিনিট মানে 5 × 60। এই গুণ করতে ভুলে যাবে না, অনেকে গুণ করতে ভুলে যায়, উত্তর তখন ভুল আসে। কাটাকুটি করে 2 এর 3 ওয়াট, আমি আর দশমিকে আনিনি, দশমিকে তোমরা আনতেই পারো। নেক্সট 10 সেকেন্ডে একটি বাতি 500 জুল তড়িৎ শক্তি ব্যয় করে, তাহলে ক্ষমতা কত? ক্ষমতা মানে কার্যবাহী সময়, কার্য মানে তো ব্যয়িত শক্তি বলতে পারবো।
যেটুকু কার্য করবে ততটাই তো শক্তি ব্যয় করতে পারবে। তাহলে কার্য 500 জুল, আর 10 সেকেন্ডে হয়েছে, তো 500/10 মানে 50 ওয়াট। নেক্সট, 50 কেজি ভরের এক ব্যক্তি 20টি সিঁড়ির ধাপ পেরিয়ে 25 সেকেন্ডে ছাদে উঠলো। প্রতিটি ধাপের উচ্চতা 15 সেমি করে হলে ব্যক্তিটির ক্ষমতা কত? জি দেওয়া আছে 10। দেখো এখানে হাইট আগে বের করেছে, কত হাইট উপরে উঠেছে। ও কিন্তু 20খানা ধাপ পার করলো, প্রত্যেক ধাপ 15 সেমি করে, তো সেমিতে তো রাখা যাবে না, নিয়ে আসতে হবে মিটারে। কেন? কেজি মানে এসআইতে আছে, আর সেমি তো সিজিএস। হয় সব সিজিএস নয় সব এসআই করতে হবে, কেন আমি এসআই করছি। তো 20 × 15 করলে সেমিতে আসতো, বাই 100 করার জন্য মিটারে পেয়ে গেছি, হাইট পেয়ে গেছি। ক্ষমতা মানে কি? কার্য বাই সময়। এখানে কার্য কি? আমাকে ওজন বলের বিরুদ্ধে কার্য করতে হচ্ছে, মানে কার্যটি তোমার মেনলি স্থিতিস্থাপক শক্তির জন্যই হয়েছে। রাশিমালা কি? এমজিএইচ। কার্য মানে আসলে বল ইন্টু সরণ, বল তো ওজন বল এমজি, সরণ তো হাইট, এখন একটা হাইটে তোলা হয়েছে। তাহলে এমজির মান কত? এম 50, জি 10 ধরতে বলেছে, হাইট তো বের করলাম, কাটাকুটি করে যেটা হলো হলো। এবার পাওয়ার চেয়েছে, তো কার্য বাই সময় বলেছে 25 সেকেন্ডে এই ঘটনাটা ঘটেছে, 25 সেকেন্ড টাইম, কাটাকুটি করার পর 60 ওয়াট। পরের অঙ্কে আসছে, বলছে এক ব্যক্তি স্থির বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি 2 মিটার/সেকেন্ড সমবেগে গতিশীল হলো। ধাক্কা মারার ফলে বস্তুটা সমান বেগে যাচ্ছে, বেগ কত দেওয়া আছে, বলছে ক্ষমতা কত, ব্যক্তিটির ক্ষমতা কত। ক্ষমতা মানে পি। এখানে দেখো খালি আমাকে বল দিয়েছে আর বেগ দিচ্ছে, তো ক্ষমতা কোন ফর্মুলাতে বল আর বেগ কাজে লাগবে আমার? ক্ষমতা ইজ ইকুয়াল টু এফ ভি। এফ মানে প্রযুক্ত বল 5, ভি মানে বেগ 2, দুটোই আমার এসআই তে আছে, তাই অসুবিধা নাই, কাটাকুটি তো হবে না, গুণ, ব্যাস যেটা হবে হবে। দেখো এরপরে আসছে, 100 পাউন্ড ভর বিশিষ্ট এক ব্যক্তি 5 মিনিটে 300 ফুট উঁচু মিনারে উঠলো, ওই ব্যক্তির ক্ষমতা কত এইচপি? দেখো ওই অঙ্কটা এমনি সোজা অঙ্ক, কিন্তু এইচপি করার জন্য একটু বুদ্ধি লাগাতে হবে। তাহলে আমার ক্ষমতা মানে কি? কার্য বাই সময়। তো কার্য তো বল ইন্টু সরণ, 100 × 300, তাই না? প্রযুক্ত বল 100, কিন্তু 100 পাউন্ড ভরের বস্তু ছিল, সরণ ছিল 300 ফুট, হলো। এবার সময় কত বলেছে? 5 মিনিটে করছে, মানে 5 মিনিট মানে 5 × 60 সেকেন্ড, কাটাকুটি করলে উত্তরটা কি? ফুট পাউন্ড পার সেকেন্ডে আসছে। এবার ফুট পাউন্ড পার সেকেন্ড থেকে এইচপি আসতে হয় 550 দিয়ে ভাগ করতে হয়, তাহলেই হয়ে গেল। বলেছিলাম 1 এইচপি মানে 550 ফুট পাউন্ড পার সেকেন্ড, ফুট পাউন্ড পার সেকেন্ড থেকে এইচপি আসতে গেলে 550 দিয়ে ভাগ করলেই হয়ে গেল। নেক্সট বলেছে, একটি পাম্প প্রতি মিনিটে 90 লিটার জল 20 মিটার উচ্চতায় তুলতে পারে, পাম্পটির ক্ষমতা কত? তো ক্ষমতা মানে সেই পাওয়ার, মানে আবার সেই কার্যের সময়। কার্য মানে কি? এমজিএইচ, যেই কোনো একটা হাইটে তুলতে বলবো তখনই কার্য মানে সেটা এমজিএইচ, স্থিতিস্থাপক শক্তির জন্য যে কার্যটা হলো, স্থিতিস্থাপক শক্তি বলছি, স্থিতিশক্তির জন্য, ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তির জন্য যেটা হলো সেটা। তো কার্য ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার, দেখো এমজিএইচ, এম পেতে হবে, এম তো জানি না, দেওয়া আছে আয়তন 90 লিটার, তো আয়তন থেকে মানে ভি ফর ভলিউম থেকে যদি ভরে আসতে হয় আমরা জানি ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন, ভর ইজ ইকুয়াল টু ঘনত্ব ইন্টু আয়তন, তলের ঘনত্ব তো এসআইতে 1, এবং আয়তন দেওয়া আছে 90 লিটার, মানে 90 কেজি পেয়ে গেলাম হচ্ছে ভর, এই যে ভর 90 কেজি, জি 9.8। হাইট কত? 20 মিটার তুলতে বলেছে, গুণ করলে যেটা হলো হলো। ক্ষমতা মানে কার্যের সময়, সময়টা কি বলা নেই, কিন্তু দেখো লুকানো আছে, প্রতি মিনিটে বলেছে, মানে 1 মিনিটে, 1 মিনিট মানে 60 সেকেন্ড, কাটাকুটি করলাম হয়ে গেল। নেক্সট দেখো, 10 কেজি ভরের একটি বস্তু 5 মিটার/সেকেন্ড বেগে গতিশীল হলে তার গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার তো গতিশক্তির ফর্মুলা, হাফ তো হাফ, এম 10 দেওয়া আছে, ভি 5, কাটাকুটি করলো যেটা হলো। নেক্সট, 10 কেজি ভরের কোনো বস্তুকে 10 মিটার উপরে তোলা হলো, বস্তুটির স্থিতিশক্তি কত? স্থিতিশক্তি মানে এমজিএইচ, এম তো 10, জি 10 ধরে নিলাম, এইচ তো 10 মিটার, গুণ করলাম যেটা হবে। নেক্সট, খুবই ভালো একটা অঙ্ক, 13 নম্বর অঙ্কটা।
40 কেজি ভরের বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 5 মিটার উচ্চতায় তোলা হলো, এই উচ্চতায় তার স্থির শক্তি কত? তো এই উচ্চতা মানে হচ্ছে ওই 5 মিটার উচ্চতায়। তো স্থির শক্তি মানে কি, mg ইন্টু এইচ। m 40 দেওয়া আছে, g 10 ধরলাম, আর হাইট বলেছে 5 মিটার উপরে আছে, তখন গুণ করলাম, পেলাম 2000 জুল। এটা একটা অ্যান্সার হয়ে গেল। পরে বলেছে বস্তুটিকে 5 মিটার হাইট থেকে অবাধে ফেলে দেওয়া হলে যখন 2 মিটার নেমে গেল তখন বস্তুটির গতিশক্তি কত? মানে ও আগে ছিল হচ্ছে 5 মিটার হাইটে, এখনো 2 মিটার নেমেছে, তার মানে এখন এখানে আছে, তার মানে এখন নিচে 3 মিটার রাস্তা বাকি আছে একদম ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে। তার মানে 2 মিটার নামার পর বস্তু উচ্চতা কত? 5 বিয়োগ 2 মানে 3 মিটার। আমার তো চেয়েছে সেই 3 মিটার অবস্থানে বস্তুর গতিশক্তি। অঙ্কটা দুভাবে করা হয়, যেটা সহজ বেশি সেই নিয়মে আমি করছি। তো আগে বের করলাম 3 মিটার উচ্চতায় বস্তুর স্থির শক্তি, মানে mgh। m 40, g 10 ধরেছি, h তো 3, কারণ এখন বস্তু 3 মিটার হাইটে আছে। 5 ছিল, 2 মিটার সরণ হলো, আর 3 বাকি, মানে 3 মিটার হাইটে আছে, গুণ করলে হয় 1200 জুল। এবার এই 3 মিটার হাইটে চেয়েছি ওর কাইনেটিক এনার্জি। তা আমরা তো জানি বস্তুকে অবাধে পতনশীল থাকলে পরে তার সকল অবস্থানে যান্ত্রিক শক্তি ধ্রুবক, মানে গতিশক্তি প্লাস স্থির শক্তি সমান যান্ত্রিক শক্তি। গতিশক্তি কি হবে? যান্ত্রিক শক্তি বিয়োগ স্থির শক্তি। যান্ত্রিক শক্তি কত? 2000। আর 3 মিটার উচ্চতায় স্থির শক্তি কত? 1200। কেন 2000 কোথায় পেলাম? যখন ও 5 মিটার হাইটের ছিল, তো তখন ওর হাইটটা তো, যেটা মেন হাইট এইচ তো 5 মিটার। একটা ফর্মুলা এবার লিখিয়েছি, প্রথমে দেখালাম যে বস্তুর প্রারম্ভিক যে উচ্চতা সেটাই বড় হাতের এইচ, এবং সকল অবস্থানেই ওর যে মোট শক্তি যখন ও বিনা বাধায় পড়বে সেটা mg ইন্টু ক্যাপিটাল এইচ। এম ওর ভর, জি পৃথিবী অভিকর্ষীয় ত্বরণ, আর এইচ হচ্ছে প্রারম্ভিক যে উচ্চতাটা। তো প্রথমে তো 5 মিটারই ছিল, তো 5 গুণ করলে তো আমার সেই mgh করলে তো 2000ই আসছিল। তো সেই 2000টাকে ইউজ করলাম, তখন লিখেছি ওই জন্য 2000 ইজ ইকুয়াল টু যান্ত্রিক শক্তি। কেন? ওই যে মোট শক্তি মানে mgh, এইচটা হচ্ছে প্রাথমিক যে উচ্চতা, ওখান থেকে আমি বিয়োগ করলাম 3 মিটার উচ্চতা থাকাকালীন তার স্থির শক্তি রাশিমালা। তাহলে বিয়োগফলটা পেয়ে যাবো হচ্ছে কাইনেটিক এনার্জি, মানে 800 জুল হচ্ছে অ্যান্সার। এটা খুবই একটা ভালো অঙ্ক। নেক্সট আসছে 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল বস্তুর গতিশক্তি 750 জুল হলে বস্তুটির ভর কত? তো 750 জুল গতিশক্তি মানে ইকে দেওয়া আছে, জানি ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার। ইকে দেওয়া আছে, কাইনেটিক এনার্জি এমটাই তো চেয়েছে, তাহলে ভি কত? 5 মিটার পার সেকেন্ড বসালাম, এম কে 1 দিয়ে করে কাটাকুটি করে 60 আসলো। একদম সহজ অঙ্ক। তারপরে বলেছে দেখাও যে স্থিরাবস্থা থেকে অবাধে পতনশীল এম ভরের একটি বস্তুর টি-তম সেকেন্ডে স্থির শক্তির হ্রাসের পরিমাণ এত। মানে যখন একটা বস্তু অবাধে পড়বে, সেই বস্তুর ভর এম, ঠিক টি সেকেন্ড পর তো কতটা স্থির শক্তি কমে যাচ্ছে। তো আগে বের করি যে স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল বস্তু t-1 সেকেন্ড, আর টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত কত? h1 ও h2। আমরা জানি s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কোয়ার। হাফ at স্কোয়ার হয়, নিচে নামার সময় তো a ইজ ইকুয়াল টু g হয়ে যাবে, gt করে দিলাম একবারে। তো যখন ওকে ফেলা হলো তখন তো প্রাথমিক বেগ u0 ছিল, তাহলে এখানে h1 ইজ ইকুয়াল টু 0 প্লাস হাফ g t-1 স্কোয়ার। কেন বলেছে h1 যে দূরত্বটা, যে সরণটা হলো, ওটা t-1 তম সেকেন্ডে হয়েছিল, কিছুই না, t এর জায়গায় t-1 আর s এর জায়গাতে h1। একইভাবে s এর জায়গাতে h2 আর t এর জায়গাতে t, কারণ এখন t সেকেন্ডের কাহিনী, তাহলে হাফ gt স্কোয়ার। এবার প্রমাণের জন্য কি দেখছি, টি তম সেকেন্ডের অতিক্রান্ত পথ মানে কি, ধরো টি সেকেন্ডে এত দূর গেছে, আর t-1 সেকেন্ডেও এতটা গেছে, টি সেকেন্ডে এতটা আর t-1 সেকেন্ডে হচ্ছে এতটা। তাহলে একদম যে লাস্ট যে টি তম সেকেন্ডে কতটুকু গেছে, এই বিয়োগফলটা। ওই জন্যই তো আমরা এই h2 থেকে h1 কে বিয়োগ করছি। ঠিক আছে, এরকম তো যায়নি, ও মেনলি গেছে হচ্ছে ওপর থেকে নিচে পড়েছে। আরেকবার এঁকে দিচ্ছি ভালো করে। ও t-1 সেকেন্ডে
H1 নামতে পেরেছে, আর t সেকেন্ডেও H2 নেমে গেছে। তাহলে এই যে বিয়োগ করলে কি পাবো, জাস্ট t তম সেকেন্ডে কতটা গেছে সেটা পাবো। তাহলে হাইটের ডিফারেন্স করলে পরে আমরা জাস্ট t তম টাইমে যতটা গেল সেটা পাবো। তাহলে H2 যেটা পেয়েছিলাম বসালাম, H1 ও বসালাম। এবার g/2 কমন বাইরে, t স্কোয়ার ঠিক আছে, t - 1 এর হোল স্কোয়ারের ফর্মুলা ফেলে দিয়েছি, মাইনাস দিয়ে ভিতরে গুণ করে দিয়েছি, দেখতে পাচ্ছি t স্কোয়ার কেটে গেল, থাকলো 2t - 1 ভেতরে, আর বাইরে g/2। কিন্তু আমার তো চেয়েছে t তম সেকেন্ডে বস্তুর স্থিতিশক্তির হ্রাস, তো স্থিতিশক্তি মানে mgh। তাই দেখবো ও যে নামলো, ও যে t - 1 সেকেন্ড এতটা আর t সেকেন্ডে এতটা নামলো, এখন তো এইটুকু হাইটে আছে, ওই হাইটটাই তো বের করলাম এরকম, ঠিক। এই জন্য ওর হাইট যে h লিখবো, সে হাইট h কত, সে হাইট hটা হচ্ছে আসলে এইটা, লাস্ট টুকু যে হাইটটা t সেকেন্ডের যে অবস্থানে আছে তার হাইটটা হচ্ছে এইটা। বসালাম মানটা, এই যে এটা বসিয়েছি, আর m এর জায়গায় m, g এর জায়গায় g, h এর জায়গাতে এই মানটা বসালাম। বসানোর পর আমরা দেখতে পাচ্ছি ওই g এর সঙ্গে g গুণ করলে mg²/2 আর 2t - 1 তো আছেই, হয়ে গেল প্রমাণটা। এটা অঙ্ক আকারও আসতে পারে, কি করে, m দিয়ে দিল, tটাও দিয়ে দিল, বললো 6 তম সেকেন্ডে কতটা স্থিতিশক্তি হ্রাস হয়েছে। জাস্ট তুমি মান বসাবে, কাটাকুটি করবা, এই ফর্মুলাটা হেল্প নিয়ে করতে পারবা। এই ফর্মুলাটাকে প্রমাণ করে দেখাতে হবে, দেন মান বসাতে হবে। তারপরে আসছি 36 কিমি/আওয়ার বেগে গতিশীল 10 কেজি ভরের একটি গাড়িকে থামাতে কত কার্য করতে হবে। তো থামানো মানে কি, ওর যে শক্তিটা আছে মানে কাইনেটিক এনার্জি, তার সমান শক্তি যদি না দিই তাহলে থামবেই তো না। তাই কৃতকার্য ইকুয়াল টু কাইনেটিক এনার্জি, তাহলে হাফের জায়গায় হাফ, এম তো দেওয়া আছে 100, কিন্তু ভি দেওয়া আছে 36 কিমি/আওয়ার। তো কিমি/আওয়ার তো এসআইও না সিজিএসও না, আমার তো পুরো এসআই নাই, পুরো সিজিএস করতে হবে। তো 36 কিমি/আওয়ারকে মিটার/সেকেন্ড করতে হলো, 1 কিমি মানে 1000 মিটার, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, এরকম করার পর কাটাকুটি করে 10 আসলো, ব্যাস 10 বসালাম, তার স্কোয়ার দিলাম, কাটাকুটি করে যেটা হবে হবে। পরবর্তী অঙ্ক, এখানে বলেছে একটি 2 কেজি ভরের বস্তুকে 10 মিটার/সেকেন্ড বেগে উল্লম্বভাবে উপরে ছোড়া হলো, বস্তুটির যান্ত্রিক শক্তি কত। তো একটা তো ফর্মুলা লিখালাম যে যখন বস্তুকে উপরে ছোড়া হবে তখন সকল অবস্থানে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক, এবং তার মান হচ্ছে mu²/2, মানে ইউ প্রাথমিক বেগ, m2 দেওয়া আছে, u10 দেওয়া আছে, এটাতে বসালাম ফর্মুলাতে, যেটা হবে হবে 100 জুল। তো বলছে বস্তুটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে, বের করা যাক। ধরলাম বস্তুটা সর্বাধিক h উচ্চতায় উঠবে, তার মানে v² = u² - 2h। মাইনাস কেন, বস্তুকে উপরে ছোড়া হয় তখন জি মন্দন হতে হতে বেগটা কমতে 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 0 হয়, মন্দন হওয়ার জন্য তো আমরা প্লাস না মাইনাস লিখি, তাই মাইনাস করেছি। নেক্সট উপরে উঠলে কি বেগ কমতে 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 0 হয়ে যায়, ভিটা 0 হয়ে যায়, ভি এর জায়গায় 0 লিখেছি, ইউ তো দেওয়া আছে ইউ, u² - 2h = 0, u² = 2h, তাহলে h কত, u²/2g। এখানে মান বসাবো, ইউ এর মান 10 ছিল, জি এর মান 10 ধরে নিয়েছি, কাটাকুটি করলাম, যেটা হবে হবে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট 50 কেজি ভরের বস্তুর ভরবেগ দেওয়া আছে, বলছো কাইনেটিক এনার্জি কত। তো কাইনেটিক এনার্জি আর ভরবেগের সম্পর্ক জানি, ই কে সমান p²/2m, পি দেওয়া আছে এম দেওয়া আছে, অবশ্যই কাটাকুটি, জাস্ট সিম্পল। নেক্সট এটা একটা খুব ভালো অঙ্ক, একটি বস্তুর ভরবেগ 10% বৃদ্ধি পেল, তাহলে কাইনেটিক এনার্জি কত বাড়বে। এটা না উল্টো ভাবেও আসে, কাইনেটিক এনার্জি বললো চেঞ্জ হলো, তাহলে ভরবেগ শতকরা কত চেঞ্জ হলো, এরকম আসতে পারে। যেমনই আসুক অঙ্কটা যে স্টাইলটা সেটা শিখে নাও। দেখো ধরলাম ভরবেগটা পি ছিল, আর এর ফলে কাইনেটিক এনার্জি কত হবে, = p²/2m। এখন ভরবেগ 10% বৃদ্ধি পেলে কত হবে, পি প্লাস পি এর 10%, মানে পি ইন্টু 10/100, ক্যালকুলেট করলে আসে 11p/10। কেন 0 0 কাটলো, p + p/10 যোগ করলে 11p/10, বীজগাণিতিক যোগ। তাহলে এখন তো কাইনেটিক এনার্জি বৃদ্ধি পাবে, কেন আর তো ভরবেগ পি নাই, 11p/100
সরি 11p/10 হয়ে গেছে। তাহলে ই ড্যাশ কি হবে, নতুন কাইনেটিক এনার্জি কি হবে, p²/2m। পি তো এখন 11p/10, 11p/10 এর হোল স্কোয়ার করলে আমাদের 121 p²/100 গুণ 2m। আমি না 100 সঙ্গে 2 গুণ করে নিই, কেন করে নিই একটু পরে দেখতে পাবা। যেহেতু 100 সঙ্গে 2 গুণ আসছিল, আমি আর 200 লিখে নিই, 100 গুণ 2m করে দিয়েছি। এবার মনে রাখবা যে শতকরা কতটা গতিশক্তি বাড়লো বা শতকরা কিছু কতটা চেঞ্জ হলো মানেই একটা নিয়ম মনে রাখবা, চেঞ্জ হয়ে কি হলো, বিয়োগ আগে কি ছিল বাই আগে কি ছিল ইন্টু 100। তো চেঞ্জ হয়ে কমে গেছে, বাড়েনি, তখনকার একটা মড নিয়ে নেওয়া। তো মড নিলে কি হবে, নেগেটিভটা পজিটিভে টার্ন হয়ে যাবে, মানে মধ্যে কথা লবে হবে যেটুকু চেঞ্জ হলো, আর হরে হবে যেটা আগে ছিল গুণ 100। ঠিক আছে, এবার ই ড্যাশ তো দিলাম, ইও দিলাম p²/2m, ইও আবার p²/2m। দেখতে পাচ্ছ p²/2m গুলো কমন চলে যাচ্ছে, কমন নিয়ে কেটে গেলে থাকে 121/100 বিয়োগ 1/1 ইন্টু 100। এই বাই 1 আর লেখা না লেখা সমান, তাই লিখে নিই। এটাকে আবার সমাধান করলে পরে আসে 21। তো যেহেতু আমি এখানে শতকরা লিখেই দিয়েছি, তাই এখানে আর পার্সেন্ট চিহ্ন দিতে হবে না, এটা অনেকে ভুল করে, তাই আমি এখানে দিয়েছি এক্সট্রা করে দেখানোর জন্য, যেটা ভুল। এখানে 21 লিখে দেবা, পরে উত্তরে লিখবা যে হ্যাঁ 21%, তাহলে কাইনেটিক এনার্জি বৃদ্ধি পেয়েছে। আমি শর্টে লিখেছি 21%, এবার কাইনেটিক এনার্জি বা গতিশক্তি 21% বৃদ্ধি পেয়েছে, পূর্ণ বাক্যে লিখতে হবে। তারপরে খুব ভালো অঙ্ক, অনুপাতের অঙ্ক। অনুপাতের অঙ্ক নানা রকম ভাবে আসতে পারে, আমি একটা রকম এখানে দেখালাম করে, আরো অনেক রকমের হয়, কিন্তু ঘুরে ঘুরে ব্যাপারটা সেমই থাকে। বলছে m এবং 9m ভরের দুটি বস্তু আছে, তাদের কিনা গতিশক্তি সমান, মানে সম গতিশক্তিতে আছে, তাহলে তাদের ভরবেগের অনুপাত কত। তো ভরবেগের ফর্মুলা তো এরকম নয় কে ইজ ইকুয়াল টু p²/2m, যেহেতু কাইনেটিক এনার্জি আর পি এর গল্প, আমি তো পি ইজ ইকুয়াল টু এম ভি জানি, এটা কেন ইউজ করছি, যেহেতু এখানে কাইনেটিক এনার্জি আছে, ভর আছে, আর পি, তিনটারই গল্প হয়েছে, এই তিনটাই ফর্মুলাতে আছে, এমন ফর্মুলা চয়েস করতে হবে। তাহলে প্রথম বস্তু গতিশক্তি কত, p1²/2m, কেন ওর তো ভর এম আছে, তাই এমই লিখলাম, আর পিটাকে p1 বললাম। দ্বিতীয় বস্তু গতিশক্তি p2²/2 ইন্টু 9m। 9m কেন, ওর যে ভর 9m বলে দিয়েছে, এম এর জায়গায় 9m, প্রথমটা ভর এম, পরেরটার ভর 9m, তো সূত্রে আছে তাই লিখতে হলো। প্রশ্নে কি বলেছে, দুটো গতিশক্তি সমান, এটা তো গতিশক্তির রাশিমালা, তাহলে এরা পরস্পর সমান। এবার এখান থেকে আমাকে p1/p2 বের করতে হবে। দেখো তো 2 কেটে গেল দুপাশ থেকে, আবার তো এমও কেটে যাবে দুপাশ থেকে, থাকবে হচ্ছে 1/9, মানে এটা তো p1²/p2² = 1/9, কিন্তু p1/p2 লাগবে, তো বর্গমূল করলে কি হয়, 1/9 কে 1/3, মানে উত্তর 1:3। নেক্সট আসছে কতগুলো গ্রাফের কোশ্চেন। বলছে একটি বস্তুর এফএস গ্রাফ থেকে বস্তুর কৃতকার্য বের করো। তো ফর্মুলা তো বলেছিলাম, কৃতকার্য মানে এফএস গ্রাফের ক্ষেত্রফল, এই গ্রাফটা ক্ষেত্রফল করলেই হয়ে যাবে। কি করে করবো, প্রথমে হচ্ছে নাম দিয়ে দিলাম এবিসি, তো এটার নাম দিয়ে দিচ্ছি হচ্ছে ডি বিন্দু, এটার নাম দিচ্ছি ই বিন্দু। তাহলে একবারে তোমরা এবিসিডি ট্রাপিজিয়ামেরও ক্ষেত্রফল করতে পারো, বা দুভাবে করতে পারো। একটা ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রফল, আর একটা চতুর্ভুজ বিসি ডিই এর ক্ষেত্রফল, এরকম করেও করতে পারো। ঠিক আছে, ত্রিভুজের ফর্মুলা কি, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। লম্ব কত দেখতে পাচ্ছি, এইটুকুরা লম্ব, সেটা কতটা, এই দেখো 20, আর ভূমি কতটা দেখতে পাচ্ছি, এতটা, মানে দেখো 15, তাহলে 15 লিখবো, যোগ বিসিডিই এর কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য কতটা, দৈর্ঘ্য নিচ্ছি যে 20, আর প্রস্থ কত, প্রস্থ কিন্তু 25 না, 25 বিয়োগ 15, ভালো করে খেয়াল করবে, প্রস্থ এইটুকুটা, 25 থেকে 15 বিয়োগ করলে কত হয়, 10 হয়, 10 ইন্টু 20, যেটা হবে হবে, আমি আর গুণ করলাম না, অত জুল। একইভাবে পিটি গ্রাফ থেকেও কৃতকার্য বের করতে হবে। তো পিটি গ্রাফ মানে কি, সেই তো বুঝতে পারছি, কার্য ইজ ইকুয়াল টু পিটি গ্রাফের ক্ষেত্রফল, ফর্মুলা বলেছিলাম।
ক্ষেত্রফল কি? ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে হাফ। লম্ব কত? এই যে লম্ব, এই যে হাইট কত, এটা 10। আর ভূমি কত? এই যে এতটা 0 থেকে 12 পর্যন্ত ভূমি, 12, এত বড় ভূমি, তাহলে 12। আমি আর কাটাকুটি করলাম না, যেটা হবে হবে। কত জুল। আর লাস্ট অঙ্ক, নতি বের করার অঙ্ক। এখানে বলছে WT মানে কার্য সময় গ্রাফের ক্ষমতার মান, তাই না? এই গ্রাফ থেকে ক্ষমতার মান, তো ক্ষমতা মানে বলেছিলাম ফর্মুলাতে WT গ্রাফের নতি। নতি মানে কি? ওয়াই অক্ষের মান বাই এক্স অক্ষের মান। ঠিক আছে, আমি নামকরণটা করে দিই তাড়াতাড়ি করে। ABC নাম দিলাম। নতি মানে হচ্ছে সিবি এর দৈর্ঘ্য বাই এবি এর দৈর্ঘ্য। তো সিবি কত চিত্রে? 2, আর এবি কত চিত্রে? 4। ঠিক আছে, জুল সেকেন্ড, ক্ষমতা একক জুল সেকেন্ড, এখানে সরি জুল বাই সেকেন্ড। জুল বাই সেকেন্ড মানে তো ওয়াট, আমি একবারে লিখে দিচ্ছি হচ্ছে ওয়াট। এবার যেটা হবে হবে 1/2 মানে 0.5 মতো ওয়াট, 0.5 ওয়াট। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কিন্তু নতিটা বের করা শিখালাম। নতি মানে হচ্ছে ওয়াই অক্ষের মান, এই যে ওয়াই অক্ষের মান বাই এক্স অক্ষের মান। গ্রাফ থেকে ওয়াই অক্ষে 2 পাচ্ছি আর এক্স অক্ষে পাচ্ছি 4, হয়ে গেল। আজকে এইটুকুই থাকলো।